অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আরিফুল ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় ভাইরাল আর্থ্রাইটিস, কারণ, লক্ষণ ও চিকিৎসা। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। একটু আর্থ্রাইটিস সম্পর্কে একটু সহজভাবে জানতে চাই। আর্থ্রাইটিস বলতে সাধারণত বোঝায় যে আমাদের যে শরীরে বিভিন্ন গিরা বা জয়েন্ট আছে সেগুলির প্রদাহ, সেগুলি ব্যথা হওয়া, ফুলে যাওয়া, এবং সে ব্যথা ফুলে যাওয়ার পরে সাধারণত দেখা যাচ্ছে যে সে হাত পা নাড়তে কষ্ট হচ্ছে, দৈনন্দিন কাজ করতে সমস্যা হচ্ছে। এটাই বলতে গেলে সাধারণত আর্থ্রাইটিস বলে। আচ্ছা, অনেকের এই ব্যথা কিন্তু থাকে এবং দীর্ঘদিন ধরে ভোগে, তো এটা আসলে কেন হয়? আর্থ্রাইটিসগুলির আসলে বিভিন্ন ধরনের কারণ আছে। তো আমাদের কতগুলি হচ্ছে যেমন ইনফেকশন জাতীয় কারণে হতে পারে, যেমন ভাইরাস, বিভিন্ন ভাইরাসের কারণেও কিন্তু আর্থ্রাইটিস বা ব্যথা হতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন বাতের কারণ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি, স্পন্ডাল আর্থ্রাইটিস বলি, সেসব কারণেও ব্যথা হতে পারে। আমরা যেমন সমকালীন সময়ে আমরা অনেক পেশেন্ট বা রুগী পাচ্ছি যারা দেখা যাচ্ছে একটা জ্বর হচ্ছে, ব্যথা হচ্ছে, তারপরেই জ্বরের সাথে র্যাশ হলো, পরে দেখা ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে। তো এই ধরনের লক্ষণগুলি থাকলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে প্রথমেই আমাদের কোনো রকম ইনফেকশন জাতীয় বাত কিনা সেই ক্ষেত্রে চিন্তা করতে হয়। আচ্ছা, ইনফেকশন সেই ক্ষেত্রে আমাদের যেরকম ভাইরাল একটা ইনফেকশন হতে পারে। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আমাদের দেশে 2017-তে একবার কিন্তু চিকুনগুনিয়া ভাইরাসের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এবারও আমরা দেখছি যে আমাদের দৈনন্দিন যখন প্র্যাকটিস করতে থাকি আমরা যে পেশেন্টগুলি দেখছি তার মধ্যে একটা অংশ কিন্তু ওই দেখা যাচ্ছে জ্বর আসছে, তারপরে তার শরীরে কোনো রকম র্যাশ থাকতেছে, কিছু কিছু র্যাশ নাও থাকতে পারে, কিন্তু তারা দেখা যাচ্ছে একটা তীব্র ব্যথা নিয়ে আমাদের কাছে চলে আসতেছে জ্বরের পরপরই। তখন কিন্তু আসলে আমরা প্রথমেই যে খুব সিরিয়াস বাত মনে করব তা কিন্তু না, যদি অনেক ক্ষেত্রে ব্যথাটা অনেক তীব্র মাত্রায় হতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমেই চিন্তা করতে হয় যে কোনো রকম ইনফেকশন জাতীয় কারণ কি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন সঠিকভাবে রোগীটাকে দেখা, এবং তার যদি আগের থেকে কোনো বাতের রোগে না ভুগে থাকেন তখন আমাদের ইনফেকশনগুলিকে ধরার জন্য আমাদের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এবং তখন আমরা যদি ওই ধরনের মানে ব্লাড রিপোর্ট ওই ধরনের কিছু লক্ষণ পেয়ে যাই তখন আমরা সেটাকে হয়তো ভাইরাল আর্থ্রাইটিস হিসাবে অনেক সময় ডায়াগনোসিস করতে পারি। তাহলে চিকুনগুনিয়ার ইনফেকশন কি আমরা বলতে পারি যে ভাইরাল আর্থ্রাইটিস? হ্যাঁ, চিকুনগুনিয়া একটা ডেফিনেটলি একটা ভাইরাস, এবং এই চিকুনগুনিয়ার কারণে আর্থ্রাইটিস হয়। এছাড়াও কিন্তু আরও কিছু কিছু ভাইরাল আর্থ্রাইটিস কারণ আছে, যেরকম পারভো-V19 ভাইরাস, হেপাটাইটিস বি-সি কারণেও যেমন অ্যাকুইট ভাইরাল হেপাটাইটিস হয় বা জন্ডিসের মতো আক্রান্ত হয়, তারও কিন্তু অনেক সময় প্রথম ভাগে জয়েন্ট পেইন নিয়ে আক্রান্ত হতে পারে। জিকা ভাইরাস, এই ধরনের কিছু কিছু ভাইরাল আর্থ্রাইটিস আছে। তো আমাদের দেশে এই পর্যন্ত বিভিন্ন সময়ে যেরকম পরীক্ষা করে দেখা গেছে চিকুনগুনিয়া ভাইরাস কিন্তু আমাদের দেশে এর আগেও হয়েছে, এখনও হচ্ছে। তো আমরা কিন্তু সেক্ষেত্রে চিকুনগুনিয়ার ভাইরাসের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি আমরা। তো আসলে পরীক্ষা নিরীক্ষাগুলির একটা বড় বিষয় যে ওই যে যা আক্রান্ত হচ্ছেন যে ব্যথায়, সে কোন সময় আপনার কাছে আসছেন, সে কি প্রথম 7 দিন থেকে 10 দিনের মধ্যে আসছেন, বা 1 মাস 1.5 মাসের মধ্যে আসছেন, নাকি সে 2-3 মাস পরে আপনার কাছে আসছেন, সে অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলির কিছুটা ধরনটা ভিন্নতা থাকতে পারে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে এই ব্যথাগুলো কি দীর্ঘদিন, যেমন আমি চিকুনগুনিয়ার কথাই বলি, একটা মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার বিভিন্ন জয়েন্টে ব্যথা দেখা দেয়, তারপর তো ভালো হয়ে যায়? একটা বড় অংশ যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে ভাইরাল আর্থ্রাইটিস বা চিকুনগুনিয়া হয় তার একটা বড় অংশ রোগী কিন্তু 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই আসলে একটা বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই। তো এখন যদি কারো আমরা এটাকে আসলে 3টা ভাগে ভাগ করি, যে অ্যাকুইট একটা ইলনেস, যখন তার মানে জ্বর আসলো, র্যাশ হলো, ব্যথা হলো, এটা একটা থাকতেছে প্রথম হয়তো বা 2 সপ্তাহের মধ্যে একটা সময়। তারপরে 2 থেকে আমরা সাধারণত দেখা যায় যে 6 সপ্তাহ বা 3 মাসের সময়, এই সময়টা আমরা সাব অ্যাকুইট একটা পর্যায়ে বলি, যে তার ব্যথাটা আছে বাট একটা পর্যায়ে হয়তো কমে যে একটা কিছুদিন থাকে, কারো করে দেখা যায় যে 3 মাসের পরও এটা থেকে যাচ্ছে, তখন আমরা সেটা বলি ক্রনিক আর্থ্রাইটিস বা দীর্ঘমেয়াদী বাতের কারণে তখন ব্যথা হতে পারে, ভাইরাল আর্থ্রাইটিস থেকেও কারো কারো ক্ষেত্রে। আচ্ছা, এই যে দীর্ঘমেয়াদী আপনি বললেন, এটা কারো, আমি ধরেই নিলাম যে কারো চিকুনগুনিয়া হলো এবং তারপর যে ব্যথা শুরু হলো এটা দীর্ঘমেয়াদে সে ভুগছে, আবার অনেকের সেটা হয় না। এরকমও কি হয় যে হঠাৎ করে চিকুনগুনিয়া হওয়ার পর এই ব্যথাটা দীর্ঘমেয়াদে হচ্ছে?
ইতিমধ্যে আমরা আসলে 2017-তে যখন একটা চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা যায়, আমরা একটা স্টাডি করি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ওই সময় দেখা গিয়েছে যে একটা বড় অংশের আমাদের একটা স্টাডি রিপোর্ট আছে যে আমরা প্রায় 143 জন পেশেন্ট স্টাডি করি। সে সময় দেখা যাচ্ছে যে 3 মাসের মধ্যে অর্ধেক পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু পরবর্তী এখন 50% পেশেন্ট যারা ছিলেন ওই গবেষণায় দেখা গেছে যে একটা অংশ পেশেন্টের ব্যথাটা দেখা যায় কিছুদিন কম থাকে, কিছুদিন বাড়ে, বা একটা ব্যথায় সে ভুগছে বেশ কিছুদিন, এবং দেখা গেছে অ্যাট দ্য এন্ড অফ 1 বছর 10 থেকে 12% রুগী দেখা যাচ্ছে কিছু ব্যথা থেকে যেতে পারে। তো এটা একটা গবেষণায় আমাদের যেটা পাওয়ার নিউজ। তো এখন এটা আসলে ইন্ডিভিজুয়াল, একজন পেশেন্টের লক্ষণ কতদিন থাকবে, কতদিন মানে কদিন পরে ভালো হবে, এটা এক একজন মানে ব্যক্তিগতভাবে এটা ভিন্নতা থাকতে পারে। কারো দেখা যেতে পারে হ্যাঁ পেশেন্টের উপরে ডিপেন্ড করে, বা তার মানে প্রথম দিকে তার লক্ষণটা কতটা তীব্র ছিল সেটার উপর নির্ভর করে। তো ওই গবেষণায় কিছু জিনিস দেখা গিয়েছিল যে আমরা যদি দেখলাম যে যারা দেখা যাচ্ছে তার প্রথমেই যারা খুব মানে সিভিয়ারলি ইল, তারা দেখা যাচ্ছে হাঁটাচলা করতে পারতেছে না, তারা হয়তো অনেকে বেডবাউন্ড হয়ে যাচ্ছে, ব্যথা খুব বেশি হচ্ছে। তারপরে ফিমেল জেন্ডার যারা মহিলা ছিলেন আক্রান্ত, এবং আমরা একটা টেস্ট করি ইমিউনোগ্লোবিন জি, অ্যান্টি চিকুনগুনিয়া আইজিএম একটা টেস্ট করা, আইজিজি করা হয়। আইজিজি যাদের পজিটিভ ছিল তাদের দেখা যাচ্ছে তারা দীর্ঘমেয়াদী বাতে সাধারণত আক্রান্ত হতে পারে, এবং তারা দীর্ঘমেয়াদী সময় তারা রোগে ভুগতে পারে। আচ্ছা, লক্ষণগুলো কি একজন পেশেন্ট কিভাবে বুঝবে যে এটা এক্স্যাক্টলি আসলে কি কারণে ব্যথাটা হচ্ছে? কারো হাঁটুতে কিংবা হাতে কোনোতে, মানে যেখানেই শরীরের জয়েন্টে কোথাও ব্যথা হলে পেশেন্টরা আসলে কিভাবে নির্ণয় করতে পারবে? এটা বোঝার জন্য আসলে প্রথমত হচ্ছে যে তার একটা জ্বর আসে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে জ্বরটা থাকে প্রাথমিকভাবে, তার সাথে একটা গ্রুপ অফ পেশেন্টে দেখা যাচ্ছে যে তার কিন্তু র্যাশ ডেভেলপ করে। তো র্যাশটা সাধারণত দেখা যায় যে 5 to 7 days 10 days থাকে, জ্বরটা হয়তো বা 5 দিন থাকলো, এরপরে ব্যথা একটা শুরু হয়ে যায়, বা কারো কারো ব্যথা মানে জ্বরের 2-1 দিনের মধ্যেই ব্যথা শুরু হতে পারে। অ্যাটিপিক্যাল মানে এরকম ছাড়াও হতে পারে, কারো কারো দেখা যাচ্ছে প্রথমে ব্যথা হয়েছে পরে জ্বর আসতেছে, এরকম কিন্তু আমরা পেশেন্ট পেতে পারি। আর আপনি যেটা বললেন যে লক্ষণ, হ্যাঁ লক্ষণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু জয়েন্ট ফুলে যাচ্ছে, হয়তো তার হাতের একটা জয়েন্ট বা কোনোই যেটা বললেন, বা হাঁটু একটা বললেন ফুলে গেল, সে হয়তো বা উঠা বসা করতে পারতেছে না, বা হয়তো বা নামাজ পড়তে পারতেছে না। অনেক সময় বলে যে স্যার আমি স্যার নামাজ পড়তে পারি না, বসলে আর উঠতে পারছি না স্যার। তো এই ধরনের লক্ষণগুলি থাকতে পারে। অনেক সময় কিন্তু আবার দেখা যায় যে হাত পায়ের এক অংশ ফুলে গেছে, মানে হাতের প্রান্তে পানি এসে যেমন ফুলে যায় এরকম ফুলে যায় তাদের। অনেক সময় দেখা যায় যে কারো কারো মানে অন্য লক্ষণও হয়, যেরকম দেখা যাচ্ছে যে পায়ের আঙুলগুলি ফুলে গেছে বেশি মাত্রা, ব্যথার চেয়ে ফুলে গেছে বেশি। আমরা বলি অনেক সময় টেনোসাইনোভাইটিস বলি, আমাদের যে মাসলের আবরণ থাকে সেগুলি ফুলে যায়, মানে জয়েন্ট ছাড়াও কিন্তু অন্যান্য পাশে যে স্ট্রাকচার থাকে একটা জয়েন্টের সেগুলোকে আক্রান্ত করতে পারে ব্যথার জন্য। এছাড়া অনেক সময় কারো দেখা যায় যে মুখ ফুলে যায়, পাফিনেস ডেভেলপ করে, মুখটা ফুলে যাচ্ছে। তো এরকম আসলে বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু নিয়ে আসতে পারে পেশেন্ট আসলে। আচ্ছা, আমি তো ট্রিটমেন্টের বিষয়ে আসবোই, কারণ চিকিৎসা একটা বড় ইস্যু এখানে। তার আগে আমি একটু ছোট ছোট কিছু বিষয় জানতে চাই। অনেকেই দেখা যায় যে নখ ফোটায়, নখ ফোটালে তার হচ্ছে আরাম লাগে, অনেকে বলে যে আমার ব্যথা কিন্তু নখ ফোটাচ্ছে আরাম লাগছে। অনেকে সেলুনে গিয়ে আমরা দেখি যে ঘাড় মানে ঘাড়ের মধ্যে অনেকক্ষণ সে মেসেজ করছে। তো এই বিষয়গুলো আসলে কেন, মানে নখ ফোটালে ভালো লাগতেছে, আবার কোমর ব্যথার সময় মানে মাজায় দীর্ঘ সময় তা মেসেজ করছে। আচ্ছা, এটা অবশ্য একটা ভিন্ন প্রেক্ষাপট আপনি যেটা বলেছেন, যে অনেক সময় হ্যাঁ আমাদের হচ্ছে যে মেসেজে কিছু কিছু পেইন আমাদের ইমপ্রুভ করতে পারে। যেরকম আপনি যেটা বললেন যে ঘাড়ের ব্যথা কিন্তু ওরকম আমরা বলি যে রিপিটেটিভ স্ট্রেন ইনজুরি ইন দ্য নেক, যেটা কমন কারণ। যারা হয়তো বা অনেক সময় দেখেছেন যে হয়তো বা কম্পিউটার বসে কাজ করছেন, বা ডেস্ক জব করছেন, বা একজন ব্যাংকে কাজ করছেন, সে কিন্তু বসেই থাকে একটা ডেস্কটপের উপরে। এখন তার কিন্তু ওই যে ঘাড়ে কিন্তু তার একটা নির্দিষ্ট পশ্চারে বসেই থাকতে হচ্ছে। তো এই ধরনের অনেকক্ষণ বসে থাকলে কিন্তু অনেক ধরনের পেইন হতে পারে। একটা তো ডেফিনেটলি আমরা মনে করি যে বিভিন্ন রকম রোগের কারণে হয়, এছাড়া আমাদের বিভিন্ন রকম নন স্পেসিফিক কারণও পেইন হয়। সেসব পেইনের ক্ষেত্রে কিন্তু আসলে মেসেজ যেটা আপনি বলছেন সেগুলি কিন্তু একটা ভালোভাবে কাজ করে, এবং রোগীরা কিন্তু এতে কিছুটা উপকার পায়, আরামও পায়। কারণটা কি, ধরেন একজন লোক যদি ধরেন কোমরে হয়তো বসে আছে, কেউ হয়তো বা সে 8 ঘন্টা 12 ঘন্টা দাঁড়িয়ে অথবা বসে কাজ করছে, অথবা একটা ডেস্কটপের সামনে বসে কাজ করছে। এখন যখন দীর্ঘ সময় বসে থাকলে যে সমস্যাটা আমরা ঠিক এখান থেকেই ধরবো। আমরা একটা দর্শক রয়েছে টেলিফোনে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি বলছি লালপুর থানা থেকে। আমার নাম মুন্নি। আমার মামার আজকে 2 সপ্তাহ ধরে জ্বর হচ্ছে, জ্বর ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছে অনেক, কিন্তু জ্বর ভালো হচ্ছে না, গায়ে কোনো র্যাশ ট্যাশ বাইর হয় নাই।
আচ্ছা, জ্বরের সাথে কি আর কোনো লক্ষণ আছে ওনার? জি না। আচ্ছা, আপনি যেটা বলেছেন এটা কোনো হয়তো বা ইনফেকশনের কারণে হবে। আজকে আমরা যেটা আলোচনা করছি ভাইরাল হাইপাটাইটিস ওরকম না। সেসব ক্ষেত্রে আসলে জ্বর যদি কারো দীর্ঘমেয়াদীভাবে থাকে 2 সপ্তাহ, তাহলে কিন্তু তার ব্লাড টেস্ট করতে হবে, তার সিবিসি করতে হবে, তারপরে ব্লাড কালচার নাম আমরা বলি একটা টেস্ট। তারপরে যদি ওনার কোনো কাশি বা অন্য কোনো লক্ষণ বা অন্য কোনো সমস্যা থাকে সেটা যে বুকের এক্সরে, আলট্রাসোনোগ্রাফি এগুলি করে তার রোগের কারণটা দেখতে হবে। এবং আমাদের যে কালচারটা বললাম সেই কালচারের রিপোর্ট অনুযায়ী ওনাকে কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক দিলে হয়তো এটা ইমপ্রুভ করে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তো উনি অন্য কোনো সিমটমের কথা বলেননি, অন্য কোনো সিমটমের কথা বলেননি। আপনি যে বিষয়টি বলছিলেন, যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, ডেস্কটপে, আমাদের কম্পিউটারে কিংবা ল্যাপটপে কাজ করি, যখন একটা ব্যথা হয়, আপনি বললেন যে আরাম লাগে, সেই প্রসঙ্গটা। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে যে জিনিসটা খুব প্রয়োজনীয়, যে আমরা আসলে এই ধরনের কাজে যারা অভ্যস্ত, দীর্ঘক্ষণ কাজ করতেই হবে, আমাদের প্রফেশনালি যেটা দরকার, সেক্ষেত্রে আমাদের কিন্তু বলা হয় আর্গোনমিক্স ফলো করা। আর্গোনমিক্স বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে চেয়ারে বসে কাজ করবেন, চেয়ারের উচ্চতা কতটুকু হবে, আপনার ডেস্কটপের উচ্চতা কতটুকু, আপনার হ্যান্ড রেস্টটা কতটুকু হবে, আপনার ওইরকম একটা চেয়ার বা একটা সঠিক পর্যায়ে বসে তার কাজটা করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের এখানে আসলে হয়তো আর্গোনমিক্স ফলো করে অনেক ক্ষেত্রেই কাজ করা হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন প্রলংড হচ্ছে, তার একটা ওভার ইউজ একটা প্রবলেম হচ্ছে তার সেই করেসপন্ডিং জয়েন্টে। সেটা ঘাড় হতে পারে, যে হয়তো বা তার চোখ, কথা কথা একটা অপারেটর, সে কিন্তু তার দৃষ্টি তাকিয়েই থাকতে হচ্ছে, কন্টিনিউয়াসলি তার মনিটর দেখে যেতে হচ্ছে। হতে পারে হাত হতে পারে, বা ধরেন হাতে যে অপারেটর কাজ করছে, তার হাতের জন্য সমস্যা হতে পারে। জি, এই খুব কমন সমস্যাগুলো হয়তো মানুষের, সে কারণে প্রশ্নটা করা। আর চিকিৎসার বিষয়ে তো নিশ্চয়ই কথা বলবোই। একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের আজকের আলোচনার বিষয় ভাইরাল আর্থ্রাইটিস, কারণ, লক্ষণ ও চিকিৎসা। আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে একটু কমন লক্ষণের কথা আমি যেটা বললাম, সেটা তো আপনি ট্রিটমেন্টের কথা বললেনই। একটু এবার চিকিৎসায় আসতে চাই, যে এই যে ভাইরাল আর্থ্রাইটিস যদি কারো হয়, সেই ক্ষেত্রে আসলে রিপোর্ট আমরা পজিটিভ নেগেটিভ পাই, এই সময়ের ব্যবধানটা একটু সামগ্রিকভাবে এই ইস্যুটা যদি ডিসকাস করতেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সমকালীন সময়ে আমরা যে ভাইরাল আর্থ্রাইটিসের একটা প্রাদুর্ভাব মানে আমরা ঢাকা বা অন্যান্য অঞ্চলে দেখতে পাচ্ছি, আমরা দেখছি সবাই কিন্তু ওই অ্যান্টি চিকুনগুনিয়া আইজিএম এবং আইজিজি দুইটা টেস্ট করে আমাদের কাছে আসছে। তো একটা গ্রুপে দেখা যাচ্ছে যে নেগেটিভ একটা বড় অংশে। তো আসলে কেন এরকম আসছে, এটা একটা বড় প্রশ্ন। তো এখন যেটা হচ্ছে যে আমাদের রোগের কোন সময় টেস্টটা করা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন প্রথম 5 দিন কিন্তু এই টেস্টগুলি পজিটিভ আসবে না। আপনি যদি প্রথমে ভাগে করে ফেললেন, তাহলে তো এমনি নেগেটিভ আসে, এমনিতেই নেগেটিভ আসে। আর আইজিএম যে অ্যান্টিবডিটা প্রথম দিকে আসে, এটা 5-7 দিন থেকে আসা শুরু করে ব্লাডে, 14 দিনের মধ্যে আসতে পারে এবং সাধারণত কয়েক সপ্তাহ থেকে আবার ব্লাড থেকে চলে যায়। আর ইমিউনোগ্লোবিন জি বলে আরেকটা টেস্ট আছে, আইজিজি, অ্যান্টিচিকুনগুনিয়া আইজিজি টেস্ট, যেটা সেটা সাধারণত 2 সপ্তাহ পর থেকে আসে এবং সেটা বেশ কিছুদিন, কয়েক মাস থেকে 1 বছর ব্লাডে পারসিস্ট করতে পারে। তাহলে আপনি একজন রোগী কখন আক্রান্ত হলো, কখন আপনি পরীক্ষাটা করলেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন টেস্ট করবে তাহলে আমাদের ওই টেস্টটাকে আমাদের আসলে রোগীর প্রেক্ষাপট, তার যে লক্ষণটা ছিল, তার জ্বর বা র্যাশ যেটাই বলি আমরা, তারপরে ব্যথাটা কখন হলো, আমাদের এই সামগ্রিকভাবে তার টোটাল রোগের লক্ষণ এবং টেস্টটা কখন করা হলো, সেভাবে আমাদের আসলে বিবেচনা করতে হবে এই জিনিসটাকে। আর যখন আমাদের কাছে আমরা অনেক সময় পেশেন্ট পাই, যেহেতু বাতের ব্যথা নিয়ে আক্রান্ত হলে আমাদের কাছে আসে, আমি দেখছি রুগীটা হয়তো বা 1.5 মাস পর আমার কাছে আসছে, ওনার কিন্তু তখন আইজিএম পজিটিভ আমরা পেতেও পারি, নাও পেতে পারি অনেক সময়। অতএব আমরা সবসময় এটা বলতে পারবো না, সেই ক্ষেত্রে আইজিজি হয়তো বা পজিটিভটা পেতে পারি। তো এখন অনেক সময় টেস্ট করা হয় বা অনেক সময় টেস্ট করাই হয় না হয়তো ওই সময়টা। আবার একটা গ্রুপ অফ পেশেন্টের দেখা যাচ্ছে যে এই আইজিজি টেস্টটা হয়তো বা নেগেটিভ থাকে কিছু কিছু রুগীর ক্ষেত্রে, এটাও হতে পারে। অতএব আমাদের রুগীরা আবার রোগ প্রতিরোধ ক্ষমতার মাত্রাটা কীরকম, সে কোনো রকম ইমিউনোসাপ্রেসড অবস্থায় আছে কি না, তার উপরে কিন্তু সব টেস্টগুলি পজিটিভ নেগেটিভ নির্ভর করে। তো আমার মনে হয় সাময়িকভাবে যে ডাক্তার দেখছেন, ওনার রোগের লক্ষণ এবং রিপোর্টটা কখন করা হলো সেটার উপর নির্ভর করে। আর প্রাথমিকভাবে করলে আসলে টেস্ট খুব 5 দিনের মধ্যে করলে আরটিপিসিআর বলা হয়, যেটা আরটিপিসিআর ফর চিকুনগুনিয়া, সেটা করলে হয়তো রোগটাকে ধরা যাবে। আচ্ছা, ট্রিটমেন্টটা কন্টিনিউ করেন আপনারা কিভাবে? মানে একজন পেশেন্ট কি বাসায় থেকেই ট্রিটমেন্টটা নিয়মিত নিতে পারবেন, নাকি হসপিটাল? এটা পেশেন্টের অবস্থার উপরে ডিপেন্ড করে। এটা আপনি ঠিকই বলেছেন, আসলে এটা রোগীর অবস্থার উপর নির্ভর করে। যে রোগীর ব্যথাটা খুব তীব্র মাত্রায়, হয়তো বা সে হাঁটতেই পারতেছে না বা সে বিছনায় বেড বাউন্ড হয়ে গেল,
তার ক্ষেত্রে চিকিৎসার ধরনটা একটু ভিন্ন। আবার যে হয়তো আপনার কাছে আসছেন বাট সে হয়তো বা ব্যথা কষ্ট পাচ্ছেন। তো আমাদের এই ক্ষেত্রেও কিন্তু আমাদের আসলে প্রাথমিকভাবে এই বাতের যে সমস্যাগুলো ভাইরাল আর্থ্রাইটিস যেটা হয় সেটা যেহেতু আমি বললাম একটা বড় অংশে কিন্তু ভালো হয়ে যাচ্ছে, তাহলে আমাদের খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যাওয়ার প্রথমেই কিছু বিষয় থাকে না। বাট আমাদের যেটা হলো, যেহেতু এখন ডেঙ্গুর একটা হতে পারে, কারো ডেঙ্গু চিকুনগুনিয়া একসাথে, ডুয়েল ইনফেকশন একসাথে হতে পারে, তাহলে আমরা যেটা হচ্ছে প্রাথমিকভাবে যদি 7 দিনের মধ্যে আসে তাহলে আমাদের কিন্তু ডেঙ্গুর টেস্ট করে নেওয়া উচিত। আমাদের তো প্রথমেই ব্যথার ওষুধে না যাওয়া ভালো, অর্থাৎ প্যারাসিটামল না পাওয়া যাওয়া যেগুলি আমরা দিই সেগুলিকে দেওয়া। এর পরবর্তীতে হয়তো 2 সপ্তাহ পরে আসলেন তখন কিন্তু আমরা ব্যথার ওষুধ দিতে পারি, এবং সেই ব্যথার ওষুধগুলিকে উনি হয়তো বা 2 সপ্তাহ 4 সপ্তাহ উনি খাবেন। আর এছাড়া আমি কিছুক্ষণ আগে যে বলেছিলাম যে অনেক সময় হাতের পা ফুলে যাচ্ছে, কেউ তীব্র ব্যথা হয়, হাত পা ফুলে যায়, হাঁটতে পারে না, পা ফেলতে পারতেছে না, সে সময় আসলে আমরা স্টেরয়েড বা বিভিন্ন রকম প্রেডনিসন জাতীয় ওষুধ আছে, সেগুলি কিন্তু আসলে প্রেসক্রাইব ডাক্তার, রেজিস্টার ডাক্তার ছেড়ে না খাওয়াই ভালো। সেগুলি আমরা হয়তো বা সাময়িক সময়ের জন্য দিতে পারি, 5-7 দিন দিয়ে এটাকে আবার কিন্তু বন্ধ করে দিতে হবে। এগুলো আমরা আসলে দীর্ঘমেয়াদী দিতে পারি না। কিন্তু রোগীর লক্ষণ খুব বেশি হলে, যদি কখনো দেখা যাচ্ছে যে তার ব্যথার ওষুধেও কাজ করছে না, ব্যথার ওষুধ খাওয়ার পরে তার সমস্যাগুলি রয়ে যাচ্ছে, তখন আমরা এই ধরনের ওষুধগুলি, স্টেরয়েড জাতীয় ওষুধ বা প্রেডনিসন আমরা দিতে পারি। আর আরেকটা যেটা প্রথম বললাম যে কিছু অংশ রোগী দেখা যাবে যে তার দীর্ঘমেয়াদী থেকে যাচ্ছে 6 সপ্তাহ বা 3 মাস সময় তার থেকে যাচ্ছে তার ব্যথাটা, তখন কিন্তু আসলে আমাদের ভিন্ন টেস্টগুলি করতে হবে। তার এটা কি আসলেই চিকুনগুনিয়া শুধু থেকে যাচ্ছে নাকি কোনো অন্যরকম বাত তাকে আক্রান্ত করে ফেলছে। যেমন আমি একটু কিছু আগে বলেছিলাম রিমোট আর্থ্রাইটিস, স্পন্ডারাইটিস, এসএলএ, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, বিভিন্ন রকম বাত কিন্তু আক্রান্ত হতে পারে। তখন ওই আক্রান্ত বাতগুলিকে টেস্ট করতে হয়। কারণ আমরা যে গবেষণা করেছিলাম তাতে দেখা গিয়েছিল যে ওই প্রায় 153 জনের মধ্যে 6 to 7 পেশেন্ট কিন্তু রিমোটেড আর্থ্রাইটিসের টেস্টগুলি তার 1 বছর ফলোআপে পজিটিভ আসে, এবং তারা কিন্তু তখন ওই রোগের কথা মনে করে তাকে কিন্তু অন্য বাত নিয়ন্ত্রণকারী ওষুধ তাকে দিতে হয়েছে। তো সেসব ক্ষেত্রে বাত নিয়ন্ত্রণকারী ওষুধ যেটা হবে সেগুলি মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, আমরা আলাদা একটা গ্রুপ আছে বাতের ওষুধ, সেগুলি কিন্তু আসলে 3 মাস পার হয়ে যদি কোনো ব্যথা না কমে তখন আমাদের এইভাবে আসলে টেস্ট করে দেখা এবং তাকে যথাযথভাবে বাতের ওষুধ হয়তো বা নিয়ন্ত্রণকারী ওষুধ দিতে হবে। আচ্ছা, বিষয়গুলো জানলাম। আসলে এটা খুব সংশ্লিষ্ট না, খুব রিলেভেন্ট বিষয়টা না। একজন ফোন করেছিল দর্শক যে প্রায় তার মাথা ব্যথা হয়, কেন হয় আসলে জানতে চেয়েছে। আচ্ছা, মাথা ব্যথার কারণটা আসলে বিভিন্ন রকম হতে পারে। মাথা ব্যথা তো অনেক সময় আমাদের জ্বরের সাথে নির্দিষ্ট কারণেও আসতে পারে, আবার অনেক সময় মাথা ব্যথাটা আপনার এমনি নর্মাল পার্সোনাল হতে পারে। সেক্ষেত্রে যেরকম টেনশন টাইপ হেডেক আমরা বলি অনেক সময়, দিস ইজ ভেরি কমন ইন দ্য কমিউনিটি, টেনশন টাইপ হেডেক, মাইগ্রেনাস হেডেক, এগুলো হচ্ছে কমন কারণ আমাদের মাথা ব্যথার। তো এই ধরনের কারণগুলো হলে আসলে তার লক্ষণটা জিজ্ঞেস করতে হবে যে আপনার মাথা ব্যথাটা মাথার কোন অংশ হচ্ছে, দিনের কোন অংশ হচ্ছে, এটা কতটুকু কষ্ট দিচ্ছে, তার এই মাথা ব্যথা হলে কি সে এই মাথা ব্যথা নিয়ে কাজ করতে পারছে, এটা কি সকালের দিকে বেশি না বিকালের দিকে বেশি হয়, তারপরে তার কোনো রকম স্ট্রেন করলে বা সামনে ঝুঁকলে কি বেশি হচ্ছে কি না, এই ধরনের বিভিন্ন লক্ষণ আছে। এই ধরনের লক্ষণগুলো যদি থাকে তখন আমরা বুঝতে পারবো তারা আসলে কী ধরনের কারণে মাথা ব্যথা হচ্ছে, তখন সেই ধরনের কারণ বুঝে তাকে ওইভাবে ট্রিটমেন্ট দিতে হবে। একদম সংক্ষেপে ভাইরাল আর্থ্রাইটিসে আসতে চাই যে ভালো থাকার জন্য কি করতে হবে, কোনো পরামর্শ রয়েছে কিনা? ভাইরাল আর্থ্রাইটিসের জন্য একটা বড় অংশ, যেহেতু আমরা জানি এটা মশা দ্বারা এই জীবাণুগুলি ছড়ায়, অথবা আমাদের মশা নিধন প্রক্রিয়ার যে বিষয়গুলি থাকে বা বাড়ির আশেপাশে যেন মশা ওইভাবে বংশবিস্তার করতে না পারে, বা আমরা মশার জানি কামড় বা যেটা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি সেগুলি আমাদের রক্ষা করতে হবে। আমি যে সোজা কথায় বলি জানি তাহলে এডিস মশা দিয়ে হয়ে থাকে। তো আমাদের জন্য সেই ক্ষেত্রে এই ধরনের প্রিকশনগুলি নেওয়া, বাসার আশেপাশে ওইরকম জলাবদ্ধতা, পানি থাকে সেগুলো পরিষ্কার রাখা, আপনি বাসায় যদি নেট থেকে নেট ইউজ করা, মশার ইউজ করা, যেগুলি করলে আপনার হয়তো মশার কামড় থেকে বাঁচতে পারে, সেগুলি থেকে আমাদের রক্ষা করতে পারলে আমরা আশা করি এটাকে একটা পর্যায়ে প্রতিরোধ করতে পারবো। আর আরেকটা থাকে, যদি তার ব্যথা বেশি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা। আচ্ছা, খাওয়া দাওয়ার কোনো কিছু ইস্যু থাকে কিনা এখানে যারা এরকম? এটা হ্যাঁ, তবে আপনি ভাইরাল আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডাইরেক্ট খাবারের বিষয়গুলো ওইভাবে সাইন্টিফিক্যালি প্রুভেন না, তবে আমাদের কিছু কিছু খাবার আছে যেগুলি বাতের রোগীদের ক্ষেত্রে আমরা বলি যে সব খাবারগুলিকে অ্যাভয়েড করতে পারলে ভালো। জি, বুঝতে পেরেছি সামগ্রিকভাবে যে বাতের রোগীদের বিষয়ে সেগুলা। ধন্যবাদ আপনাকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই